হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করছি খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ অনেক দিন পর আবারও ফিরে আসলাম। তো এবারের কোরবানি ঈদটা আমরা কিশোরগঞ্জেই করেছি। তো ঈদের আগে বাচ্চাদের জন্য নিজেদের জন্য টুকিটাকি একটু কেনাকাটা করছিলাম। আসলে কোরবানি ঈদে নিজের জন্য তেমন কোনো কেনাকাটাই হয় না। তো আমার জুতা হঠাৎ করে ছিঁড়ে গিয়েছিল, সেজন্যে আসলে কেনা। কোরবানি ঈদকে কেন্দ্র করে না, তবে বাচ্চাদের জন্য টুকিটাকি কেনা হয়েছে, সেটা রোজা ঈদেই হোক বা কোরবানি ঈদ। আমার পায়ের সাইজের জুতা আসলে আমি সব জায়গায় পাই না, অনেক খুঁজতে খুঁজতে তারপর কোথাও পেয়ে যাই। তো তারপর ফুচকা খেয়ে নিচ্ছিলাম। এই দুই ফুচকাটা আমার বেশ পছন্দের। তো তারপর কেনাকাটা শেষে আমার বোন, আমি, আব্বু মিলে আমরা দুপুরের খাওয়া দাওয়া করছিলাম বাহিরে। তো কাচ্চি, বোরহানি আর ফিরনি মিলে একটা সেট মেনু নিয়ে নিয়েছিলাম। তো ওদের কাচ্চি আমার বরাবরই বেশ ভালো লাগে কিশোরগঞ্জের মধ্যে, আর ওনারা কোয়ান্টিটিও ভালোই দেন। তো যাই হোক, এটা হচ্ছে অন্য একদিনের ভিডিও। আমাদের গাছে প্রচুর লেবু ধরেছে, তো আব্বু আর আরেকজন মিলে গাছের লেবুগুলোকে পাড়ছিলেন, সাথে দাদু কিছুটা হেল্প করছিলেন। তো ঈদের আগে আমি আমার বোন শ্বশুর বাড়ি যাব, তো সেজন্য আমাদেরকে লেবু দিয়ে দেওয়া হচ্ছে, কিছু ফুপির বাসায়, কিছু পাশের বাসায়, সেভাবে লেবুগুলোকে বিলিয়ে দেওয়া হচ্ছিল, কারণ এত এত লেবু আসলে সবাই মিলে খেলে ভালোই লাগবে। তো এটা হচ্ছে আমার বাবার বাড়িতে কোরবানির গরু ছিল। তো শ্বশুর বাড়ি যেতে যেতে কোরবানির গরুর হাটের মাঝখান দিয়ে যাচ্ছিলাম। তো বেশ অনেকগুলো গরু, ছাগল দেখতে পেয়েছিলাম। তো এটা প্রায় শেষ মুহূর্তের দিকে, আর আমার বড় ছেলে এতগুলো গরু, ছাগল একসাথে দেখতে পেয়ে সে মহা খুশি। তো আমার শ্বশুরবাড়ির গ্রামে ঢোকার পর এই দৃশ্যগুলো আমার বেশ ভালো লাগে। খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ, আর সব কিছু মনে হচ্ছিল শীতল, শান্ত, স্নিগ্ধ। তো তখন বর্ষাকালের শুরুর দিক ছিল, সেজন্য এভাবে পানি থই থই করছিল, আর চারপাশে মৃদু বাতাস। তো পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগছিল। তো কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে একটু ভিডিও করে নিলাম। তো তারপর যেই আমি আমার শাশুড়ি চলে গেলাম আমাদের কোরবানির গরু দেখতে। কোরবানির গরু দেখাতেও নাকি সোয়াব মিলে। তো দেখে তারপর আমি, মা একটু হাঁটাহাঁটি করছিলাম। এদিকে দেখছিলাম যে আমার ছেলে, দেবর, শ্বশুর সবাই স্কুলের মাঠে হাঁটাহাঁটি করছিলেন। আমার শ্বশুরবাড়ির আশপাশটা বেশ খোলামেলা, হাঁটাহাঁটি করলে বিকেলবেলা খুব ভালো লাগে, সবার সাথে দেখা হয়, কথা হয়। আসলে খুব একটা বেশি যাওয়া হয় না, তবে যখনই যাওয়া হয় চেষ্টা করি সবার সাথে যেন দেখা হয়। আলহামদুলিল্লাহ আমাদেরকে সবাই খুব পছন্দ করেন। তো যাই হোক, এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা। তো আস্তে আস্তে লোকজন আসছিল গরু দেখতে। তো আমাদের এই খামার ঘরের পাশেই রাখা হয়েছিল। তো আমি যে দেখে আসছিলাম লাস্ট বারের মতো গরুটাকে। তো কোরবানির দিন আসলে গরুরা বুঝতে পারে যে তাদেরকে কোরবানি করা হবে, তারপরেও আসলে কিছু করার থাকে না। তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া যে প্রিয় পশু কোরবানি করার নিয়ম চালু হয়েছিল, নয়তো প্রিয় সন্তানকে কোরবানি করা হতো। এই জিনিসটা আসলে কল্পনা করলেই যেন গা শিউরে ওঠে। তো আল্লাহ মহান দয়াশীল, সেই হিসেব করেই মনে হয় আল্লাহ এই নিয়মটা চালু করেছেন। তো যাই হোক, সবাই মিলে এসে গরু দেখছিল, ছবি তুলছিল। তারপর তারা বাবা ছেলে মিলে গরুর সাথে যে সেলফি তুলছিলেন। আসলে এগুলো একটা আনন্দ। পরবর্তীতে যখন এই ছবিগুলো দেখা হবে তখন এই স্মৃতিগুলো ভেসে উঠবে। তো সেজন্যই সব কিছুকে ক্যামেরাবন্দি করে রাখা আমার কাছে বেশ ভালোই মনে হয়। তবে কিছু কিছু সিচুয়েশন আছে যেখানে আসলে ক্যামেরা ধরা যায় না, তো সেই দিকগুলোই বিবেচনা করে তারপর ভিডিও বা ছবি তোলা উচিত। যাই হোক, গরু জবাইয়ের সময় অনেক মানুষ এসেছিল। তো আমি এর আগে কখনো ওইভাবে এত মানুষ জড়ো হতে দেখিনি।
তো গ্রামে হয়তো বা এই জিনিসটা হয়, শহরেও হয় তবে খুব কম। তো এটাও একটা আনন্দ গরু জবাই দেখা। তো ছোট বড় সবাই মিলে দেখছিল, আর এদিকে আমার ছেলে তার বাবা নিয়ে দাঁড়িয়ে আছে। তো ভয় পাবে বলে ওকে অন্যমনস্ক করে রাখা হয়েছিল। সেদিন আমি একটা লেখাতে পড়ছিলাম যে আমাদের ইসলামী শরীয়ত মোতাবেক গরুকে যেভাবে কোরবানি করা হয় তাতে নাকি গরুর কষ্ট খুবই কম হয়, মানে খুব প্রশান্তি একটা অনুভূতর মতো, তারপর ঘুমিয়ে পড়ে। তো কতটুকু সত্য মিথ্যা জানি না, তবে এটাই যেন হয়, আল্লাহর কাছে দোয়া করি। তো কোরবানি শেষে সবাই চলে যাচ্ছিল, তো আমি আর আমার শাশুড়ি মিলে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম। তো কোরবানি ঈদের দিন থেকে কিন্তু আবার প্রচণ্ড রোদও উঠেছিল, গরমও পড়েছিল। তো এক হিসেবে ভালো হয়েছে, মাংস কাটাকাটিটা খুব একটা ঝামেলার মধ্যে হবে না। তো এখানে গাছের ছায়ার নিচেই বসে সবাই কাটাকুটি করছিল। আর এদিকে আমি আর আমার শাশুড়ি মিলে মাটির চুলায় রান্না বসিয়ে দিয়েছিলাম। মাটির চুলায় মাংসটা আসলে খুব সুস্বাদু হয়, এমনিতেই তো কোরবানির মাংস বেশ সুস্বাদু হয়, তার উপর মাটির চুলায় রান্না করলে আর একটু এক্সট্রা মজা হয়। তো যাই হোক, কয়েকভাবে তরকারি বসিয়ে দিয়েছিলাম। তো আমার শাশুড়ি মাংস প্যাকেট করে করে রাখছিলেন, আমি এদিকে রান্নাবান্না দেখছিলাম। তো হাতে একটু মেহেদিও দিয়েছিলাম, তো সেটাই দেখাচ্ছিলাম। আসলে ছোট ছোট বাচ্চাদের নিয়ে সেভাবে সময়ও পাই না, যতটুকুই পেয়েছি দিয়ে দিয়েছি আর কি। তো এখানে একটা তরকারি রান্না শেষ, পোলাও রান্নাও হয়ে গিয়েছিল, আর ওদিকে তরকারি হচ্ছিল। তো এভাবেই আসলে ঈদের দিনটা পার হয়ে গিয়েছিল কিভাবে কিভাবে যেন। কোরবানি ঈদ মানে ব্যস্ততার দিন, সব কিছু শেষ করতে করতে দেখা যায় সন্ধ্যায় হয়ে যায়। আর এটা হচ্ছে ঈদের পর দিন। খামার ঘরের ভেতর যেয়ে দেখি আমার হাজব্যান্ড একটা মুরগির বাচ্চাকে বেশ চেষ্টা করছে বাঁচানোর জন্য, তবে সেটা বোধহয় আর বাঁচবে না। তারপরেও চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর মারা গিয়েছিল। তো ঘরের বাকি সব কিছু দেখছিলাম, একপাশে চীনা হাঁস হাঁটাহাঁটি করছে, তারপরে আবার মুরগির বাচ্চা, ছোট ছোট ফাউমি মুরগি, আর আরেক পাশে কবুতরের ঘর রাখা হয়েছে। তো দুটোকে ভাগ করে রাখা হয়েছে যেন একটার সাথে আরেকটা মিশে না যায়। এদিক দিয়ে আবার ওপর দিকে বড় করে ফাঁকা রাখা হয়েছে যেন কবুতর বাহিরেও যেতে পারে আর ভেতরেও থাকতে পারে। তো কিছু কবুতর যেহেতু নতুন, সেজন্য সেই ফাঁকা জায়গাটা বন্ধ রাখা হয়েছে। ডিম বাচ্চা দেওয়ার পর তারপর ফাঁকা জায়গাটা খুলে দেওয়া হবে, তাহলে আর কবুতর হারিয়ে যাবে না। তো এই খোপটা আমার হাজব্যান্ড অনলাইন থেকে অর্ডার করে এনেছে। তো বেশ সুন্দর লাগছিল আমার কাছে, প্রতিটার ভেতরে আবার মালসা দেয়া। আর এখানে কবুতর বাচ্চাও ফুটিয়েছে, কিছু কবুতর ডিম নিয়ে বসেছে, তো দেখতে বেশ ভালো লাগছিল। আর এদিকে বাহিরে সবাই ছায়ায় বসে গল্প করছিল, আমার ছেলেদের নিয়ে আমার শ্বশুর মশাই বসে আছেন। আর এদিকে আমি বাহিরে যাওয়ার সময় দেখলাম আমার ছেলে একটা গরু বেঁধে রেখেছে খামার ঘরের ভেতর, এই যে। তো সেও খুব এক্সাইটেড থাকে তার দাদা বাড়ি আসলে। তো এই তো চীনা হাঁসও ডিম নিয়ে বসেছিল। তো পরে জানতে পেরেছি যতগুলো ডিম নিয়ে বসেছিল সবগুলো আলহামদুলিল্লাহ ফুটেছে, বাচ্চা দিয়েছে। তো এখানে মনে হয় 15টার মতো ডিম নিয়ে বসেছিল। তো যাই হোক, ঘরটা এখনও বেশ অগোছালো, তো আস্তে আস্তে গুছিয়ে নেওয়া হবে। তো আরেকবার গেলে ইনশাল্লাহ আরও নতুন অনেক কিছু দেখাতে পারবো। আমার বড় ছেলে, সে তার দাদা বাড়িতে গেলে সারাক্ষণ দৌড়াদৌড়িতে থাকে, সে খোলা মেলাতে বেশ মজা পায়। আর হাঁস মুরগি গরু তো তার ভীষণ পছন্দ, তো সব কিছু সে দেখতে পায়, সেজন্য আরও বেশি খুশি হয়ে যায়। তো এই তো একটা হাঁসের দল যাচ্ছিল, আমাকে দেখে আবার ফিরে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আসলে গ্রামেই দেখতে পাওয়া যায়, শহরে খুব একটা দেখতে পাওয়া যায় না। এই জায়গাটাতে বসার জন্য আগে দুটো সিট ছিল, তো সেগুলো বেশ নিচু হয়ে গিয়েছিল। তো আবার নতুন করে উঁচু করে বড় করে এখানে বসার ব্যবস্থা করা হচ্ছে, ওপরে ছাউনি দেয়া হবে যেন বৃষ্টির দিনে বা বিকেলবেলায় সবাই বসে গল্প আড্ডা দেয়া যায়। তো এটা আসলে এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। তো ঈদের পর দিন আমার বাবার বাড়িতে আসছিলাম, তো আসতে রাস্তায় এই দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগছিল।
আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির ডিস্টেন্স খুব বেশি না, হাফ অ্যান আওয়ারের মতো। তো অটো দিয়ে খুব আরামেই যাওয়া আসা করা যায়। তো যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। ঈদের পর যেহেতু সব কিছু বন্ধ, তাই রাস্তাঘাটও খালি। তো বাসায় যেয়ে আমি আর আমার বোন মিলে মেহেদির ডাল কাটছিলাম মাথায় দেব বলে। একে তো ঝোপড়া হয়ে গিয়েছে, তার উপর অনেক দিন দেয়া হয় না, তো সেজন্যই কাটছিলাম। আর এটা হচ্ছে পাশের বাসা থেকে আমাদের ছোট্ট বাসাটার ছোট্ট একটা ছাদের ভিউ। তো আমরা দুই বোন মিলে গল্প করছিলাম, হাঁটছিলাম, তারপর আবার একটু ছবি ভিডিও করছিলাম। আসলে ও তো থাকে অনেক দূরে, কাছে থাকলে মনে হয় কিভাবে যেন স্মৃতিগুলো ধরে রাখতে পারি, সেই চিন্তাই করি। তো দুজন সেম সেম ড্রেস পরে ছাদে একটু ঢং করছিলাম। তো তারপর আমার ফুপির বাসায় দাওয়াত ছিল ঈদের, তো সেখানেই সবাই যাচ্ছিলাম। আমাদের বাসা থেকে আমার ফুপির বাসা খুব বেশি দূরত্বে না, 5-6 মিনিটের ডিস্টেন্স। তো সেখানে সবাই একসাথে বেশ মজা করছিলাম। তো ফুপি অনেক কিছু রান্না করেছিলেন, আমার ফুপির হাতের রান্নাও বেশ মজা। তো অনেক কিছু আমি ফুপির কাছ থেকে শিখে নিই। ফুপি নতুন নতুন রান্না এক্সপেরিমেন্ট করেন, আর ভালো হলে সেগুলো আমাদেরকে বলেন, ভালো না হলেও বলেন, তবে ভালোগুলোকে ট্রাই করার চেষ্টা করি। তো মাছ, মাংস, পুলি অনেক কিছুই রান্না করেছিলেন। তো এই কোরবানি ঈদ আসলে সবার বাসায় গরুর মাংস থাকবে, এটাই স্বাভাবিক। তো তারপরেও খেতে অনেক মজা হয়েছিল। কালাভুনা রান্না করেছিলেন আর হাড়ের ঝোল। তো আমরা সবাই যে যার যার মতো নিয়ে খাচ্ছিলাম। তো সবাই খাওয়া দাওয়া শেষে গল্প করতে করতে একদম সন্ধ্যা পেরিয়ে গিয়েছিল। তো যাওয়ার পথে আইসক্রিম কিনে নিয়ে গিয়েছিলাম বাসায় যেন খেতে পারি। তো আমি এই ক্ষীর আইসক্রিমটা আগে ট্রাই করিনি, তবে সবাই বলে খুব মজা। তো আমার কাছেও ভালোই লেগেছে, তবে প্রাইসটা অনেক হাই মনে হয়েছে। এইটুকু আইসক্রিম 100 টাকা দাম নিয়েছে। তো যাই হোক, সব কিছু ছাড়িয়ে আবার সেই গন্তব্যে ফিরে আসছিলাম ঢাকার পথে। আসার সময় আকাশটা বেশ মেঘলা ছিল, মনে হচ্ছিল আমার সঙ্গে মেঘগুলোরও মন খারাপ। তো সবচেয়ে বেশি খারাপ লাগছিল আমার বোনের মেয়ের জন্য। আসার সময় সে আমার কোল থেকে নামছিলই না। তো রাস্তায় বারবার মনে হচ্ছিল আর কান্না করছিলাম। আসলে কিছু করার নেই, জীবনের এক এক পর্যায়ে এক এক রকম, সেটাই মেনে নিতে হবে। তো আমার বোনেরও যাওয়ার সময় ঘনিয়ে এসে পড়েছে, তো সেজন্যই আসলে মনটা বেশ খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, তো বাসায় ফেরার পর দুপুর রাতে বড় ভাবিদের বাসায় খাওয়া দাওয়া হয়েছিল, যেহেতু একই বিল্ডিংয়ে আছি আমরা। তো পরদিন একটু গরুর মাংস দিয়ে তেহারি রান্না করেছিলাম, কোরবানির মাংস, সাথে একটু রায়তা করেছিলাম। তো মাশাল্লাহ বেশ ভালো হয়েছিল, খেয়ে সবাই ভালোই বলেছে। তো এই রায়তার রেসিপিটা কিন্তু আমি আগেও শেয়ার করেছি। বিরিয়ানি, পোলাও, খিচুড়ির সাথে বেশ ভালো যায়, আর বানানো বেশ সহজ। তো তারপর মেজো ভাবিদের বাসায়ও দাওয়াত ছিল, তো বড় ভাবি আমরা সবাই মিলে গিয়েছিলাম। তো সেখানেও বেশ মজা করেছিলাম। আসলে সবাই একসাথে হলেই বেশ মজা হয়, আড্ডা সাড্ডা, হাসি ঠাট্টায় একদম মুখর হয়ে ওঠে। এটা হচ্ছে অন্য একদিন আমি আমার ভাইকে নিয়ে একটু নার্সারিতে গিয়েছিলাম কিছু গাছ কেনার জন্য। আসলে বাসায় বেশি দিন না থাকলে গাছের 12টা বাজে। তো আমার সব গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে এসে দেখি। তারপর আবার বৃষ্টির দিন ছিল, তো আবার নতুন করে কিছু গাছ কিনতে যাচ্ছিলাম, সাথে টুকিটাকি কিছু কিনবো। তো সেজন্য 99 শপে যাচ্ছিলাম। তো সেখানে যে আমি আমার ভাই মিলে দুজনে দুটো আইসক্রিম খেয়েছিলাম। এটাও নাকি বেশ ভাইরাল আইসক্রিম, আমার ভাই বলছিল। তো ভালোই লেগেছিল খেয়ে। তো তারপর অনেকটুকু হেঁটে যেয়ে নার্সারিতে যেয়ে তারপরে এই গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম। ইনডোর প্লান্টও কিনেছি ড্রয়িং রুমটাতে রাখবো বলে। তো আমার ড্রয়িং রুমটা বেশ ছোট। তো এই ছোট ড্রয়িং রুমটাকে আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি সেটা একদিন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো হঠাৎ করেই আমার বোনের দেশের বাইরে চলে যাওয়ার ডেট ফিক্সড হয়ে যায়। তো সেই যেদিন যাচ্ছিল এরকম দিন রাত প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কোনো থামছিলই না।
তো আমি আমার বোন আর বোনের মেয়ের জন্য কিছু রান্না বান্না করে ফ্রোজেন করে রেখেছিলাম, আর মেয়েটার জন্য কিছু ওয়াফেল বানিয়ে নিচ্ছিলাম যেন ক্ষুধা লাগলে খেতে পারে। তো এই দিক দিয়ে আমি আর আমার ভাই এয়ারপোর্ট চলে যাচ্ছিলাম, বাচ্চাদেরকে বৃষ্টির জন্য আর নেওয়া হয়নি। আর আমার বোনের সঙ্গে আব্বু আম্মু এসেছিলেন, তো ওনারা সবাই এয়ারপোর্টে অপেক্ষা করছেন। তো বৃষ্টির দিন একে তো উবার পাচ্ছিলাম না, তার উপর আবার ইউটার্ন নিয়ে এয়ারপোর্টের কাছাকাছি যেতেই সিগনালে পড়ে গেলাম। তো সেদিন আবার সকাল থেকে বিকেল পর্যন্ত বাসায় ইলেকট্রিসিটিও ছিল না, মানে খুব হজবরল একটা দিনের মধ্যে গিয়েছে। তো যাই হোক, যে কিছুক্ষণ তাদেরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে বিদায় দিয়ে আসলাম। আসলে ওই মুহূর্তগুলো কিন্তু ক্যামেরাবন্দি করার মতো নয়, তো চলে যাচ্ছিল তখন মনে হয়েছিল, তাই একটু ভিডিও করেছিলাম। তো আমার বোন আর বোনের দেবর একসঙ্গে যাচ্ছিল। তো আমার হাজব্যান্ড দেবর যতটুকু পেরেছে হেল্প করেছেন, প্রায়োরিটি বোর্ডিং পাস, ভালো সিট অ্যাসাইন করে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ তারা খুব সেফলি পৌঁছেছিল। তো আবার কবে দেখা হবে জানি না, বিগত দিনগুলো এখন শুধু স্মৃতি হয়েই থেকে যাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।